সুপ্রিয় দর্শক মণ্ডলী, 7 রিং সিমেন্ট ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আমাদের আজকের অতিথি লেখক, গবেষক, সাংবাদিক না, ঠিক আমি শিক্ষক মহিউদ্দিন আহমেদ আমাদের আজকের অতিথি। আমরা তার কাছ থেকে শুনব বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে, অতীত কিছু শুনব, বর্তমানও শুনব, ভবিষ্যতের কথাও জানব। আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ। আমরা জানি যে আপনি অসংখ্য বই লিখেছেন, এখন লিখছেন, আপনার পেশাই হচ্ছে বই লেখা। এই মুহূর্তে আপনি থাকেন গ্রামে, বাঞ্চারামপুরে, কিন্তু ওখান থেকে কিন্তু বাংলাদেশকে দেখছেন। অসংখ্য বইয়ের মধ্যে আপনার একটা বই আছে খালেদা। এই বইয়ে আপনি খালেদা জিয়াকে যেভাবে তুলে এনেছেন, বোধ করি এখন পর্যন্ত কোনো বইয়ে এত সহজভাবে, সরলভাবে, বাস্তবিক করতে কেউ উপস্থাপন করেনি। তো সেখানে আপনি এক জায়গায় বলছেন যে আপনি যখন তার সাক্ষাৎকার নিতে যান, তখন তার কাছ থেকে যে আপনি যেভাবে কথাবার্তা বলছিলেন তা দেখে আপনি এটা মুগ্ধ হয়েছেন। কারণ আপনি ভাবেন নাই যে এত বড় নেত্রী আপনাকে এইভাবে সহজভাবে নেবে, যদিও পারিপার্শ্বিক অবস্থাটা আপনার অনুকূলে ছিল না, আমি যতটুকু পড়েছি বইটাতে। খালেদা জিয়া, আপনি বইয়ের লেখক হিসাবে আপনি কীভাবে দেখেছেন? খালেদা জিয়াকে তো আমরা নানান দৃষ্টিকোণ থেকে দেখতে পারি। এটা ব্যক্তি মানুষ হিসাবে, এবং একজন রাজনীতিবিদ হিসাবে, এবং সরকারের প্রধান নির্বাহী হিসাবে, এবং একজন নির্যাতিত রাজনীতিবিদ হিসাবেও আমরা দেখতে পারি, তাই না, নানান ফার্মে। তবে তার সঙ্গে পরিচয় বা সাক্ষাৎ হওয়ার আগে আমার একটা ধারণা ছিল তিনি একজন জেনারেলের স্ত্রী, রাষ্ট্রপতির স্ত্রী ছিলেন, তারপরে নিজে প্রধানমন্ত্রী হয়েছেন একাধিকবার, খুব রাশভারী টাইপের লোক হবেন, গম্ভীর। আমার শুনলাম যে তার মিটিংয়ের সময় তার রুমে যেতে সবাইকে জুতা খুলে মোবাইল ফোন রেখে তারপরে যেতে হয়। তো এই জন্য আমার মধ্যে একটা এরকম একটা ধারণা নিয়ে আমি যাই। কিন্তু আমি যখন যাই তখন দেখি এটা বিপরীত। আমাকে জুতাও খুলতে হয় নাই, মোবাইলও রাখতে হয় নাই, এবং 1 to 1 কথাবার্তা হয়েছে। এবং আমাকে তাকে খুব মনে হয়েছে খুবই অমায়িক, কর্ডিয়াল মনে হয়েছে, এবং খুব খোলা মনে উনি কথাবার্তা বলেছেন। এমনও বলেছেন যে হ্যাঁ এইটা, আচ্ছা এইটা আর লেখেন না, এই টাইপের কথাও বলেছেন। তো উনার যে জিনিসটা আমি দেখলাম, ওই একাধিকবার আলাপের পরেই আমি কিন্তু ওনাকে অফার দিলাম যে আমি আপনার বায়োগ্রাফি লিখতে চাই, এবং এটা বলার সময় সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। তারা এটা অ্যাপ্রিসিয়েট করলেন উনি, কিন্তু উনি খুবই বিনয়ের সঙ্গে বললেন আমার নিয়ে বায়োগ্রাফি লেখার কী আছে, আমার তো এমন কিছু না। আমি কি না, এটা ইন্টারেস্টিং হবে, বিশেষ করে 1971 সালে তার উপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে। তারপরে 81 সালে জিয়াউর রহমান নিহত হলেন, সেটা একটা বিএনপি এলোমেলো হয়ে গেল। তারপরে এটাকে তিনি কনসোলিডেট করলেন। তো অনেক কিছু আমরা আলাপ করতে পারি। তো তখন আর এটা হয় নাই। তারপরে একটা পর্যায়ে গিয়ে আমি আর সাক্ষাৎকার নেওয়ার সুযোগ হলো না, কারণ তিনি গ্রেপ্তার হয়ে গেলেন। এবং এটা আমার ধারণার বাইরে ছিল যে খালেদা জিয়া গ্রেপ্তার হতে পারেন। তবে আমরা যখন একজন রাজনীতিবিদকে নিয়ে বা একজন নেতাকে নিয়ে আলোচনা করি, তখন কিন্তু আমরা আলোচনা করি অন্যান্যের সঙ্গে তুলনা করে, অমুকের চেয়ে উনি ভালো না খারাপ, বা অন্যের সঙ্গে ওনার পার্থক্য কী বা মিল কোথায়, এভাবে কিন্তু একটা তুলনামূলক আলোচনা হয়। তো আমাদের এই সমসাময়িক রাজনীতিতে যে কয়জন বলবো যে সমাজের উপরে, রাজনীতির উপরে প্রভাব বিস্তার করেছেন, তার মধ্যে আমরা তো দুইজনকে সিঙ্গেল আউট করতে পারি, খালেদা জিয়া এবং শেখ হাসিনা। তারা কন্টেম্পোরারি এবং একই সময়ে তারা রাজনৈতিক নেতা হয়েছেন এবং
রাজনীতিও করেছেন, দেশও পরিচালনা করেছেন। সুতরাং আমরা যখন তুলনা করি তখন আমরা দেখি আচ্ছা খালেদা জিয়া শেখ হাসিনার তুলনায় তিনি কি কেমন, আচ্ছা, এই তুলনাটা চলে আসে। এই তুলনাটা না হলে কিন্তু আমরা কারো সম্বন্ধে অ্যাবসলিউট কোনো মানে মন্তব্য করতে পারি না। তো সেজন্যই আমি যখন খালেদা নিয়ে লিখলাম, তো ওইখানে কিন্তু বইয়ের মধ্যে দেখবেন যে বারবার প্রাসঙ্গিকভাবেই শেখ হাসিনার কথা উঠে এসেছে। হ্যাঁ, খালেদা যখন প্রধানমন্ত্রী, খালেদা যখন বিরোধী দলের নেত্রী, উভয় সময়ে উঠে এসেছে। যেমন এখন আমি শেখ হাসিনা নিয়ে লিখেছি, হয়তো কাল পরশুর মধ্যে বইটা চলে আসবে মার্কেটে, সেখানেও বারবার আবার শেখ হাসিনার বইতেও খালেদা জিয়া প্রসঙ্গটা এসছে বারবার। এবং ধরেন যে 86 নির্বাচনের সময় যখন আচ্ছা, খালেদা জিয়া বয়কট করলেন, ওই সময় কিন্তু তার নামের সঙ্গে আপসহীন শব্দটা যুক্ত হয়ে গেল 86 সালে, তাই না? তারপরে 91 সালে নির্বাচনে গেলেন। এই দুইটা সময়ের মধ্যে একজন আরেকজনের বিরুদ্ধে কি বলেছেন এগুলি পত্রিকায় হেডলাইন হতো, এবং সেগুলো আমি সব তুলে এনেছি। তো আমরা দেখি যে আসলে খালেদা জিয়ার একটা অন্য রকমের, আমি বলবো যে উনি, আমরা তুলনামূলক আলোচনা যদি করি, তিনি কথা কম বলেন। আমরা বাংলায় একটা কথা আছে, সে কহে বিস্তর মিছা যে কহে বিস্তর। তো বেশি কথা যারা বলে এই কথার মধ্যে কিন্তু বাজে কথাই থাকে বেশি। তো ভালো মানুষেরা স্বল্পভাষী মৃদুভাষী হয়, এটাই আমরা জানি। তো খালেদা জিয়া তুলনামূলকভাবে মৃদুভাষী, তার মধ্যে এক ধরনের এলিগেন্স আছে। আচ্ছা, মানে তার চলাফেরা কথাবার্তা বলেন, বোঝা যায় যে তিনি এলিগেন্ট। এটার বাংলা কিভাবে করব আমি জানি না। মানে একটা সম্ভ্রমবোধ জাগে তাকে দেখলে, একটা যে তিনি একজন ভদ্র মহিলা, এই এই ইয়াটা আসে। এবং এই যে সমালোচনা করা, সমালোচনার নামে কটূক্তি করা, গালাগাল করা, বাজে কথা বলা, আমাদের রাজনীতির এগুলো বৈশিষ্ট্য, যে বিষোদ্গার করা, এইসব ব্যাপারে তিনি শেখ হাসিনার চাইতে অনেক মুক্ত। এইটা আমরা দেখেছি আর কি। তো সেদিক দিয়ে আমি বলবো যে তার একটা ওই রকমের একটা ইমেজ গড়ে উঠেছে। কিন্তু তারপরও এই যে পরস্পরের বিরুদ্ধে যে আচরণটা, মানে হাসিনার প্রতি খালেদার আচরণ এবং খালেদার প্রতি হাসিনার আচরণ, দুইটার মধ্যে মানে আমি বলবো যে গুণগত পার্থক্য খুব কম। আমাদের এখানে রাজনৈতিক বিরোধিতার মানে মধ্যে এক ধরনের প্রতিহিংসা থাকে। আমাদের এখানে প্রতিহিংসা রাজনীতি চলছে গত 5 দশক ধরে। কিন্তু আমার মনে হলো যে হাসিনার মধ্যে প্রতিহিংসার সাথে সাথে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে মানে মারাত্মক রকমের ঈর্ষা। হিংসা, মানে ঈর্ষা একটা, মানে যেটা খালেদার মধ্যে অতটা না। কিন্তু অনেকগুলি ব্যাপার আছে যেগুলো ধরেন আমরা জাস্টিফাই করতে পারি না। মনে করি যে খালেদা যে এই কাজগুলি না করলেও আরও ভালো হতো। কিন্তু আমাদের দেশের এই গাঙ্গেয় বদ্বীপের রাজনীতির যে বৈশিষ্ট্য, তার ঊর্ধ্বে কেউ উঠতে পারছেন না, এই হলো সমস্যা। কিন্তু এই রাজনীতির যেভাবে যখন আপনি বইটা লিখতে গেলেন, তখন তো আপনি নিশ্চয়ই এই মাথায় আপনার এই কাজ করেছে যে দুইজনের দুইটা চরিত্র, যে মানে কোন জিনিসটাকে কিভাবে হাইলাইট করে। আপনার বইতে আমি দেখেছি যেভাবে খুব টেক্টফুলি লিখেছেন যদিও, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে রাজনীতির একটা চিত্র আছে ওইখানে বই সময়টাতে, ওই যে আপসহীন যে শব্দটা বললেন, কিন্তু এই যে উপাধিটা তিনি আপসহীন পেলেন, এটার তো কারণ ছিল যে উনি নির্বাচনে যান নাই এবং সারা জীবনে উনি বিরোধিতাই করেছেন, এবং আখেরে প্রমাণিত হয়েছে যে এরশাদের অধীনে নির্বাচনে যাওয়াটা ভুল ছিল, যে কারণে আওয়ামী লীগ পরের ইলেকশনে আবার অংশ নেয়নি। তো সেই জায়গাটাতে বই লেখক হিসাবে খালেদা জিয়াকে আপনি আর কিভাবে দেখেছেন? না, একটা জিনিস আমি বলি আপনাকে, 86 সালে নির্বাচনের সময় খালেদা জিয়ার প্রধান দাবি ছিল যে তিনি এরশাদের অধীনে নির্বাচনে যাবেন না। এবং ওই সময় সব মূলধারার সব দলের মধ্যে
একটা ঐকমত্য ছিল যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে, এবং সেই দাবিতেই কিন্তু আন্দোলনটা হলো পরে। এবং 90-এ আমরা দেখলাম যে একটা অন্তর্বর্তী সরকার আসলো বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে। বাংলাদেশের ইতিহাসে প্রথম মানে দলীয় সরকারের বাইরে একটা নির্বাচন হলো, ক্ষমতাসীনদের বাইরে, ক্ষমতাসীনরা যেখানে নির্বাচনের পার্ট না, এরকম নির্বাচন বাংলাদেশে প্রথমবার হলো 91 সালে। তাহলে আমরা ধরে নেব যে ওই নির্বাচনে বিএনপি ভালো ফল করলো, সরকার গঠন করলো, একটা অবাধ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী হলেন খালেদা জিয়া। এটা তো একটা রেকর্ড। অবশ্যই। কিন্তু তিনি যেই নির্বাচন ব্যবস্থার বেনিফিশিয়ারি, সেই ব্যবস্থাটিকে তিনি গ্রহণ করলেন না। মানে প্রধানমন্ত্রী হওয়ার পরে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে তিনি গ্রহণ করেন নাই, তিনি এটা বিরোধিতা করেছেন, যে কারণে আন্দোলন হলো। তো যে কারণে আওয়ামী লীগ, আর আমরা জানি আওয়ামী লীগ বিরোধী দলে খুবই মানে শক্তিশালী একটা বিরোধী দল, তারা একটা আন্দোলন করে এমন একটা পরিস্থিতি তৈরি করলো, 172 দিন হরতাল দিয়েছে। তারপরেও কিন্তু খালেদা জিয়া 96-এর 15ই ফেব্রুয়ারি একটা নির্বাচন করলেন। তো বাংলাদেশে আমরা যদি তামাশা নির্বাচনের ইতিহাস পর্যালোচনা করি, ওইটা ছিল তামাশা নির্বাচন প্রথম করেছেন এরশাদ। অবশ্য উনি একটা বিশেষ উদ্দেশ্যে, তারপরে তো উনি আবার যাই হোক, কিন্তু যখন আওয়ামী লীগের লোকেরা সংসদে ছিলেন তখন তো তারা মিলে তারা একসঙ্গে কি একটা সংশোধন করলেন না সংবিধানের, এই যে রাষ্ট্রপতি ব্যবস্থা থেকে সংসদীয় ব্যবস্থা ফিরে আসার, এটাও তারা করতে পারতেন, এটা করলেন না। কিন্তু 15ই ফেব্রুয়ারির নির্বাচন করে তারপরে তারা এটা করতে বাধ্য হলেন, আমি বলবো এটা এড়ানো যেত, এটা হচ্ছে আমার মতে। তো এইটা আমি জানি না, এটা এক ধরনের মানে পলিটিক্যাল ম্যাচুরিটির ব্যাপার আছে, বা সবাইকে নিয়ে চলার মতন যে একটা সংস্কৃতি, এটা তখনও আমাদের দেশে আমরা দেখি না। কিন্তু যে পরিস্থিতি তিনি নেতৃত্বে এসেছেন, মানে বিএনপির নেতৃত্ব যেভাবে আসলেন, সেটা তো খুব চ্যালেঞ্জিং ছিল। না, তা তো অবশ্যই চ্যালেঞ্জিং ছিল, কিন্তু আমার কথা হচ্ছে কিছু কিছু ব্যাপার আছে, যেমন 72 সালে দেশে এমন এক ধরনের শূন্যতা, জন আকাঙ্ক্ষা, এবং শেখ মুজিবের আপনার বলবো যে একবারে পাহাড় সম জনপ্রিয়তা সবই তো ছিল। তো সেই সময় তো অনেক ভালো ভালো কাজ হতে পারতো, মানুষ মেনে নিত। তা আমরা তো সেই পথে হাঁটি নাই। আমরা এই যে ব্রিটিশ পাকিস্তান আমলের যে রাষ্ট্র কাঠামো, সেটাকেই টিকিয়ে রাখলাম। একই জিনিস, আগে আমাদের শাসকরা উর্দুতে গালি দিত, এখন বাংলায় গালি দেয়, এই তো ডিফারেন্স। আর কোনো ডিফারেন্স কিন্তু 72 থেকে হয় নাই আমাদের। তো এই জিনিসটা তো আমি মনে করি 91 সালেও কিন্তু ওই যে এরশাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে জনগণের মধ্যে এক ধরনের, আমি বলবো যে আবেগ স্ফুরণ, এটা এসেছিল। তখন অনেকগুলো সংস্কার করা যেত, সেটি হয় নাই, আগের ধারাবাহিকতাই চলছে। তারপরে যেটা হয়েছে 96-এ পরে যখন আরেকটা সংসদ নির্বাচন হলো, সেই নির্বাচনে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা পেল, বিএনপি পেল না। কিন্তু তারপরেও একটা রেকর্ড করলো বিএনপি। 96-এর জুন মাসে বোধহয় ইলেকশনটা হলো, সেই ইলেকশনে বিএনপি যতগুলো আসন পেয়েছিল, পেয়ে বিরোধী দলে গেল, বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইতিহাসে কোনো বিরোধী দলের এত বেশি আসন ছিল না কখনোই। তাইলে বিরোধী দলের নেতা হিসেবেও আমি বলবো যে খালেদা জিয়া একটা রেকর্ড করলেন, মানে বৃহত্তম বিরোধী দল তখন সংসদে, তাই না? এইটা একটা ব্যাপার। তারপরে তো উনি কামব্যাক করলেন 2001-এর ইলেকশনে। তো 2001-এর পরে আমার কেন জানি মনে হয় 91 থেকে 96 তার যে শাসনকাল, সেটার তুলনায় 2001 থেকে 2006টাকে আমি একটু কম মার্ক দেব। অর্থাৎ সমঝোতার যে রাজনীতি, এই পথে যাওয়ার যে যে
একটা আমি বলবো যে একটা দায়িত্ববোধ থেকে ওই জায়গায় যাওয়ার সেটার অভাব। এবং এর মধ্যে দুটা ঘটনা আমি বলবো যে তার এই মেয়াদের, একটা হচ্ছে যে 2004 সালের 21শে আগস্টের আওয়ামী লীগের সমাবেশে বোমা এবং গ্রেনেড হামলা। যদিও পরবর্তীতে এটা নিয়ে অনেক রাজনীতি হয়েছে, কিন্তু এরকম হামলা তো একটা হয়েছে, 24 জন মানুষ মারা গেছে, তো এটার একটা সুষ্ঠু তদন্ত হবে না? কোথায় সেই তদন্ত? কোথার থেকে জজ মিয়া একটা নিয়ে আসছে? তো এগুলো তো খুব খারাপ দৃষ্টান্ত তৈরি করে আমাদের সমাজে। আপনার রাজনৈতিক প্রতিপক্ষ, তার বিরুদ্ধে আপনার যতই ক্ষোভ থাকুক, আমরা তো এই যে নির্মূলের রাজনীতির ব্যাপারটা, এটা তো মানুষ ওইভাবে দেখে। আমি ধরে নিলাম এই ব্যাপারে খালেদা জিয়া কিছু জানতেন না, তার কোনো ভূমিকা নাই, ভালো কথা, কিন্তু ঘটনা একটা ঘটেছে, এটা একটা ভালো তদন্ত হতে হবে এবং যারা এটার জন্য দায়ী তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এটা যদি শেখ হাসিনা নিজেও ভ্যানিটি ব্যাগে করে বোমা আইনে থাকেন, যেটা আলোচনা করছে তারা সংসদে, সেটাও তো প্রমাণ করা দরকার, সেটারও তো প্রমাণ হয় না। এই গেল একটা দিক। এটা একটা তার যে তার মধ্যে একটা কলঙ্ক তিলক বলল কিন্তু এই ঘটনাটা। দ্বিতীয় কলঙ্ক তিলকটা হলো এই যে 2006 সালের দিকে রাজনৈতিক অস্থিরতা আবার শুরু হয়ে গেল এবং এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ম্যানিপুলেশনের চেষ্টা, এটা আমরা দেখলাম। পছন্দের ব্যক্তিকে প্রধান উপদেষ্টা করার জন্যে তিনি সংবিধান সংশোধন করে সুপ্রিম কোর্টের বিচারপতিদের বয়স বাড়ায় দিলেন, অবসরের বয়স। এইটা তো করার দরকার ছিল না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে যদি ফাংশন করতে দিই আমরা স্বাভাবিকভাবে, তাহলে কি হয়? আমরা দেখেছি যে একটা দল হয়তো মানে পরপর দুবার ক্ষমতায় আসে না, তাতে কি, একবার না আসলো আরেকবার আসবে, কিন্তু আমাকেই আজীবন ক্ষমতায় থাকতে হবে, এই চিন্তা থেকেই কিন্তু ম্যানিপুলেশনের চিন্তাটা আসে। এটা হলো ফলে একটা অস্থিরতা, সংকট তৈরি হলো। সেই সংকটের পটভূমিতে 1/11 হলো। 1/11টাকে আমরা যারা ষড়যন্ত্র বলি, ব্যাপারটা তো এই না যে ক্যান্টনমেন্টে বসে কয়েকজন কর্মকর্তা আর কয়েকজন দূতাবাসের কর্মকর্তা সলা পরামর্শ করলো, আহা চমৎকারভাবে দেশ চলছে, শান্তিতে আছে, এটা তো সহ্য করা যায় না, আসো আমরা একটা ঘটনা ঘটায় দিই। ব্যাপারটা তো এইভাবে হয় না। এই যে ঘটনাটা হলো 1/11, এটা শর্তটা তো তৈরি করে দিল রাজনীতিবিদরা, সেখানে আসলো এবং 1/11 প্রধান ভিকটিমকে খালেদা জিয়া, তার উপর দিয়ে ঝড় বয়ে গেল, তার সন্তানদের নির্যাতন করা হলো, একজন দেশ ত্যাগ করতে বাধ্য হলেন, তাদেরকে নিয়ে ব্ল্যাকমেইল করা হলো তার উপরে। তিনি ওই সময় তিনি একটা স্ট্যান্ড নিলেন, তিনি কোনো রকম আন্ডারস্ট্যান্ডিংয়ে যান নাই তাদের সঙ্গে, কোনো আপোষ করেননি। হ্যাঁ, আপোষ করেন নাই, এবং যার ফলে তিনি জেলে গেলেন আর তার 2 সন্তান নির্যাতিত হলো, একজনকে তো দেশ ছেড়ে চলে যেতে হলো। এবং তারপরে যখন 2008-এ নির্বাচনটা হলো, তখন বিএনপি এলোমেলো, বিএনপি ভাঙার চেষ্টা হলো ওই সময়। এখানে নির্বাচন কমিশনও দায়ী ছিল ভাঙার, এবং সম্পূর্ণ এলোমেলো এবং অপ্রস্তুত অবস্থায় 2008-এর নির্বাচনে বিএনপি পার্টিসিপেট করে, ফলে তাদের ফলাফল খুব খারাপ হয়। এবং কেন জানি আমার মনে হয় এই ফলাফলটাও হয়তো বা পূর্ব নির্ধারিত ছিল, এটা অনেকেই বলছেন, আপনার তাই ধারণা? হ্যাঁ, মনে হয়, কারণ আমার কেন জানি মনে হয় 2008-এ বিএনপির অবস্থা এত খারাপ হয় নাই যে তাকে 30টা সিট নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। এটা আরও মানে এমন যদি হইতো যে না, তারা 100-100 সিট পেয়েছে, 100, আর অন্যরা বাকিটা, কিন্তু এই 30টা সিট আমার কাছে কেমন জানি লাগে আর কি। মানে বিএনপি তো এত না, একটা ওই সময় এটা বলা বলি আছে যে তিনি নির্বাচন বর্জন করতে চেয়েছিলেন, কিন্তু ওই জামাত এখানে আপত্তি জানায়, তারা বলে যে না, আমাদের অবস্থা ভালো, আমরা কেন নির্বাচন বর্জন করব। আমি জানি না এটা খেলা, কারণ জামাতের অবস্থা 2008-এ ভালো মনে করার আমি কোনো কারণ দেখি না। আমাদের বলতে ওই অর্থে মানে জোটের। হ্যাঁ, কিন্তু এটা ঠিক যে ওই সময়ের পত্রপত্রিকা যদি আমরা ঘাঁটি, জি, খালেদা জিয়া কিন্তু বারবার নির্বাচনটা আরও পেছাতে বলছিলেন। ওই সময় অপ্রস্তুত ছিলেন তিনি, কিন্তু একটা পর্যায়ে এমন হয়ে গেছে যে উনি তখন খুব কোণঠাসা অবস্থায় ছিলেন।
এবং ওই সময়ে তিনি এই নির্বাচনে অপ্রস্তুত অবস্থায় পার্টিসিপেট করতে একরকমের আমি বলবো যে এটা বাধ্য হলেন। কিন্তু এরপরে যেটা হলো, এই যে তত্ত্বাবধায়ক সরকার ম্যানিপুলেশনের একটা চেষ্টা, এটাকে কিন্তু অজুহাত হিসাবে ধরেছে শেখ হাসিনা। তিনি বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রেখে তো লাভ নাই, এটা তো ম্যানিপুলেশন হয়, তার চেয়ে ব্যবস্থাই তুলে দেই। হ্যাঁ, তা তিনি তুলে দিলেন। তো যে শেখ হাসিনা যে এই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা তুলে দিলেন, তারপরে তিনি অত্যন্ত বুদ্ধিমান, তিনি নিজে নিজে এটা করেন নাই, তিনি সুপ্রিম কোর্টের ঘাড়ে বন্দুক রেখে এটা করে দিয়েছে যে আমি তো করিনি, আদালত করেছে। তো ফলে যেটা হলো, তিনি হয়তো এটা করার মতন সেরকম মানে যুক্তিসঙ্গত কারণ পেতেন না যদি না এর আগে এই তত্ত্বাবধায়ক সরকারের ম্যানিপুলেশনের চেষ্টা হতো। কিন্তু তারপরে আমি বলবো যে 2014 সালের নির্বাচন বিএনপি বর্জন করলো। উনি ওই আগের দাবিতে অটল থাকলেন যে দলীয় সরকারের অধীনে উনি নির্বাচন করবেন না। এখানেও একটা প্রশ্ন আছে, এই সিদ্ধান্তটা ঠিক ছিল না ভুল ছিল? কারণ তখনও কিন্তু বিএনপি বেশ বড় দল, তৃণমূলে তাদের বিস্তৃতি আছে, অনেক জায়গায় তাদের সাংঘাতিক রকমের প্রভাব আছে। তো এই অবস্থায় তারা যে ওয়াকওভারটা দিয়ে দিলেন, আমি বলবো যে শেখ হাসিনার আমলে যে 3টা নির্বাচন হয়েছে 14, 18 এবং 24, এর মধ্যে 2018 নির্বাচনটা হচ্ছে আমরা বলবো যে এটা একটা পুরোপুরি সার্কাস। 6টা সিট ধরিয়ে দিল তাদের হাতে, তাই না? কিন্তু 2014 আর 2024 কিন্তু বিএনপি বর্জন করেছে, বিএনপি এবং সমমনারা। তো সেইখানে তো ওয়াকওভার নিয়ে তারা যা খুশি তা করতে পারে, আমি এর মধ্যে কিছু দেখি না। তো 2টা কাজ সেখানে না, কিন্তু এই গণতন্ত্রের নামে আপনার এই রকমের যেটা আপনি বলছেন যা ইচ্ছা তাই করতে পারে না, তাই তো এর পরিণতি তো আমরা ভালো দেখলাম না। না, আপনার যদি ফুটবল মাঠে 2টা টিমের খেলা থাকে আর একটা দল যদি বলে আমরা যাব না, খেলবো না, এই রেফারি আমাদের পছন্দ না, তখন আরেকটা দল কি করবে? তাদেরকে উইনার ডিক্লেয়ার করে দেয় না? তো এটাই তো হয়েছে 2014-তে। আমার কথা হলো যে 2014 নির্বাচন বর্জন করে বিএনপির কি কোনো লাভ হয়েছে? এটা হচ্ছে প্রশ্নটা। গিয়েই বা কি লাভ হইতো? না, গেলে কি হতো? আমি তো বলি যে ওরা যদি ভোট কেন্দ্র পাহারা দিত, করতো, অনেক জায়গায় মারামারি হইতো। বিএনপি যদি বড় দল হয় তাহলে তারা সেটা করতে পারতো হয়তো বা, আমি জানি না এটা। কিন্তু 2018-তে শেখ হাসিনা যেটা করেছেন এটা তো 2014-তে করেন নাই, করার দরকার হয় নাই, কারণ ওয়াকওভার। এখন 153টা সিটে তারা নিজেদের ক্যান্ডিডেট বিনা প্রতিদ্বন্দ্বিতায় করে নিল, এটা নিয়ে আমাদের আহাজারি করার কিছু নাই, কারণ ওখানে তো অপোজিশন নাই। তারা 153টা নিল না 253টা নিল, ডাজন্ট ম্যাটার, তাই না? এই জন্য আমি বলি যে যুক্তিটা। আর 2018-তে যেটা করলো এটা একেবারে রীতিমতো আমি বলবো যে প্রতারণা। আর বিএনপি কেন গেল ওই নির্বাচনে? হয়তো পরপর 2বার নির্বাচন বর্জন করলে কি বলে নির্বাচন কমিশনের নিবন্ধন বাতিল হয়ে যাবে, এরকম একটা ধারা আছে, সেই জন্য হয়তো গেছে। আর হয়তোবা নেপথ্যে অনেক আলোচনা হয়েছে, কিন্তু 6টা সিট হাতে ধরায় দিবে। আর তারপর আবার সেই 6 জন আবার শপথও নিলেন, মির্জা ফখরুল নেন নাই, বাকিরা শপথ নিলেন এবং তারা সংসদে গেলেন এবং কিছুদিন পরে আবার করলেন। তো এইটা আমি এগুলির মধ্যে কোনো ধারাবাহিকতা দেখি না আর কি। তো যাই হোক, হ্যাঁ, কিন্তু যেটা হচ্ছে যে শেখ হাসিনার জমানায় খালেদা জিয়ার যে লড়াইটা, বিশেষ করে যে ওনাকে জেলে নিয়ে গেল এই যে মামলাটাতে, এইটাও তো আপনার আপনার কীতে ছিল। এখানে একটা কথা বলি আপনাকে, আপনার মনে আছে 1/11 সময় ওনাকে বিদেশে পাঠানোর অনেক চেষ্টা হয়েছিল, ছেলেদেরকে দিয়ে নির্যাতন করে ব্ল্যাকমেইল করা হয়েছিল, তিনি রাজি হন নাই। তার মনে হয়েছিল দেশ থেকে একবার চলে গেলে আর ফিরে আসা, আবার রাজনীতিতে আগের মতন ফিরে আসাটা এটা হয়তো সম্ভব নাও হতে পারে। শেখ হাসিনা কিন্তু চালাক, উনি কিন্তু চলে গেছে এবং একটা আপোষের মাধ্যমে গেছে, আপোষের মাধ্যমে ফিরে এসেছে। নির্বাচনটা আপোষের মাধ্যমে, হ্যাঁ, কিন্তু খালেদা জিয়া সেটা করেন নাই। একই জিনিস খালেদা জিয়া 2009-এর পরেও উনিও কিন্তু নানান রকমের সমঝোতা করে একটা অবস্থায় যেতে পারতেন, তিনি সেটা করেন নাই। এবং আপনার খেয়াল আছে 2018-তে তিনি যখন গ্রেপ্তার হন তার কিছুদিন আগে তিনি লন্ডন গিয়েছিলেন
তিনি নাও ফিরতে পারতেন, তখন কিন্তু তার নামে মামলা ছিল, মামলা শুরু হয়ে গেছিল। তিনি বিদেশ থেকে ফিরে এলেন, হয়তো তিনি কল্পনাও করেন না যে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখা মানে জেলে ঢোকানো হবে। তো সেটাই হলো, তিনি সরল মনে এলেন এবং আমি বলবো যে এই গ্রেপ্তার বরণ করলেন, এবং তার দলের লোকেরা চেয়ে চেয়ে দেখলো তাদের নেত্রীকে জেলখানায় নিয়ে গেছে। এই যে আদালতের সামনে তাদের কয়েক হাজার নেতাকর্মী স্লোগান দিচ্ছে কি, আমার নেত্রী আমার মা, বন্দী হতে দেব না, এটা মুখের কথা, সামনে দিয়ে তাকে নিয়ে গেছে, এরা কিচ্ছু করে নাই। এই যে কয়েক হাজার লোক রাস্তায় বসে পড়বে, এটাও আমরা দেখি নাই। ওয়েল, আমাদের হাতে সময় নেই, আমরা আবার আপনার সঙ্গে আলোচনায় আসছি। একটা ছোট্ট বিরতি নিচ্ছি দর্শক, আমরা বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব তাড়াতাড়ি, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, 7 রিং সিমেন্ট ফ্রন্টলাইনে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অতিথি লেখক, গবেষক, সাংবাদিক, শিক্ষক মহিউদ্দিন আহমেদ আমাদের সঙ্গে রয়েছেন। আমরা আগের পার্টে বিরতিতে যাওয়ার আগে আমরা বেগম খালেদা জিয়ার মূল্যায়ন শুনছিলাম, কারণ তিনি তার উপর একটা বই লিখেছেন এবং তার সাক্ষাৎকার নিয়েছেন, কাছের থেকে দেখার সুযোগ হয়েছে আমার। এবার তিনি বই লিখছেন, 2-1 দিনের মধ্যে বইটা বাজারে আসবে। হাসিনা, শেখ হাসিনার নামে বই, কিন্তু হাসিনা নামেই উনি দিয়েছেন। তো এই বই লিখতে গিয়ে মহিউদ্দিন ভাই, আপনি হাসিনাকে কিভাবে তুলে ধরেছেন? না, যেহেতু আমরা দেখলাম যে বাংলাদেশের রাজনীতির কেন্দ্রে এই দুইজন, খালেদা জিয়া এবং শেখ হাসিনা, এবং দুজনকে নিয়ে লেখা যায়, দুজনই ডিজার্ভ করেন যে তাদেরকে নিয়ে লেখা। তা আমি খালেদা জিয়া নিয়ে লিখেছি, এই বছর জানুয়ারিতে প্রকাশিত হলো। এরপরে আমি হাসিনাল নিয়ে লিখতে শুরু করলাম। এখন হাসিনার উত্থানটা ছিল খুব রাজসিক, আমি বলবো। মানে দল ভেঙে যায় 3-4 জন সভাপতি পদপ্রার্থী, ওই সময় একটা কম্প্রোমাইজ ফর্মুলা হিসাবে তারা ডক্টর কামাল হোসেনই প্রস্তাব করেছিলেন যে শেখ হাসিনাকে সভাপতি করা হোক, এবং একটা নাটকীয়ভাবে এটা হলো 1981 সালের ফেব্রুয়ারিতে। তারপর তারা দিল্লিতে গেলেন, গিয়ে শেখ হাসিনাকে এটা জানালেন। তো এইভাবে তার উত্থানটা হলো। আমার সৌভাগ্য হয়েছিল ওই ইডেন গার্ডেনে সেই সম্মেলনটা কভার করার। আচ্ছা আচ্ছা, হোটেল ইডেনে? জি, হোটেল ইডেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো এরপর থেকে আমরা দেখি যে তার মানে যুগপৎ, শেখ হাসিনা খালেদা জিয়া কিন্তু সবসময় যুগপৎ আন্দোলন করেছেন। পরস্পরের সঙ্গে অনেকবার দেখা হয়েছে, কথা হয়েছে। এরশাদের আমলে দুইজনই অ্যারেস্ট হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন, বাড়িতে অন্তরীণ ছিলেন। শেখ হাসিনার বাড়িতে মহাখালীর বাসায় খালেদা জিয়া এসেছেন, কথাবার্তা বলেছেন, আমরা তো এগুলো দেখেছি। কিন্তু 90-এর পরে আর এই পরিস্থিতিতে থাকে নাই। তখন কিন্তু আন্দোলনের সহযাত্রী তারা দুজন হয়ে গেলেন পরস্পরের প্রতিদ্বন্দ্বী। আর আমাদের এখানে প্রতিদ্বন্দ্বী মানে হচ্ছে শত্রু। তো 91-90 পরবর্তী সময়টা আমরা এই দ্বৈরথ দেখি দুজনের মধ্যে। তো শেখ হাসিনা খুব আশাবাদী ছিলেন, কারণ তার দলটা অনেক বড়, পুরনো, সংগঠিত, যে 91 নির্বাচনে আওয়ামী লীগ জিতবে। তারা ওভার কনফিডেন্ট ছিলেন, পারেন নাই, এবং সমস্ত পূর্বাভাস মিথ্যা প্রমাণ করে বিএনপি সরকার গঠন করে ফেলল। খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়ে গেলেন। এটা তো মানে কোনোভাবেই শেখ হাসিনা রিকনসাইল করতে পারেননি। তো সেই ইয়াটা তার রয়ে গিয়েছিল। তারপরে তো 96-তে তিনি আসলেন। এইখানে একটা ব্যাপার আছে অবশ্য। ব্যাপারটা হচ্ছে যে 91-তেই আওয়ামী লীগ পাওয়ারে আসতে পারত। আচ্ছা, কিন্তু আমরা জানি 83 সালে আওয়ামী লীগের একটা অংশ মহিউদ্দিন আহমদ এবং আব্দুর রাজ্জাকের নেতৃত্বে যে বাকশাল করলো, এই বাকশাল কিন্তু 91-এর নির্বাচনে 4টা আসন পেলেও কমপক্ষে 50টা আসনে তারা ভালো ফল করেছিল। এবং ভোটের ব্যবধানটা, মানে বাকশাল যদি আলাদা না হতো তাহলে কিন্তু ভোটের ব্যবধানে আমরা দেখি অন্তত অনেকগুলো সিটে আওয়ামী লীগ বেশি জিতে যেত। আচ্ছা, তো এইটা একটা।
তো 91 সালে ওই নির্বাচনের পরে আমরা দেখলাম বাকশাল আবার আওয়ামী লীগ একীভূত হলো। একীভূত হওয়ার কারণে কিন্তু 96-এ তারা এই রেজাল্টটা পেলেন। এটা একটা কারণ, আরও কারণ আছে। কিন্তু শেখ হাসিনার রাজনীতিবিদরা মানুষ বলে না যে আমরা মানুষের উন্নয়ন চাই, মঙ্গল করতে চাই, সেবা করতে চাই, কিন্তু তার একটা অন্য একটা এজেন্ডা সবসময় ছিল। তিনি বলতেন তিনি মুজিব হত্যার বলছেন বিচার করতে, কিন্তু এটার মধ্যে এক ধরনের আমি বলবো যে একটা প্রতিশোধ, রিভেঞ্জ নেওয়ার মতন একটা কথা আছে। আমার কথা হচ্ছে যে আমরা কিন্তু পৃথিবীর বহু দেশে এই ধরনের হত্যাকাণ্ড দেখেছি, এটা বাংলাদেশে কোনো ইউনিক না। ইরাকে আছে, বহু দেশে আছে। পাশের দেশে রাজীব গান্ধীকে মেরে ফেলছে না, তার খুনিকে তো মাফ করে দিচ্ছে সোনিয়া গান্ধীর পরিবার, তাই না? জি জি, সেটা নাই, বলছে বিচার কিন্তু যেভাবে ক্রেজ একটা, এবং আশ্চর্য আপনি দেখবেন যে শেখ হাসিনা সবসময় বলেন যে এটা গভীর ষড়যন্ত্র হয়েছে, হ্যাঁ, এবং ওনার টার্গেট ছিল সবসময়ই জিয়াউর রহমানের দিকে। কেন? কারণ জিয়াউর রহমানের দল বিএনপি হচ্ছে তার প্রতিপক্ষ, এইটা ওনার পক্ষে অ্যাকসেপ্ট করাটা অসম্ভব। অতএব জিয়াকে ডিফেম করতে হবে নানানভাবে। জিয়া কিসের মুক্তি, তাকে কিন্তু আবার আশকারা দিছে এরা বেশি। মতিয়া চৌধুরীর কথা আমি বলবো, এবং আরও কয়েকজন। মতিয়া চৌধুরীর আবিষ্কার এটা যে জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা না, সে পাকিস্তানি এজেন্ট। চিন্তা করেন এই ধরনের বালখিল্য আচরণ। আর শেখ হাসিনার আমলে আপনি দেখবেন আওয়ামী লীগের রাজনীতিটা কী ছিল, 4-5টা এজেন্ডা। কি? সবই হচ্ছে খালেদা জিয়া কেন্দ্রিক, খালেদা এবং জিয়াউর রহমানকে নিয়ে কথাবার্তা তাদের। খালেদা 8 পাস, ম্যাট্রিকে উর্দুতে পাস করছে, অঙ্কে পাস করছে, আর সব সাবজেক্টে ফেল। এটা বলে উনি এক ধরনের বিকৃত আনন্দ পেত। তারপরে জিয়াউর রহমান রাজাকার, পাকিস্তানি এজেন্ট। তারপরে কি, কেন উনি তো আইএসআই এর ইয়েতে ছিল, গোয়েন্দা ছিল। আরে বাবা, মিলিটারির মধ্যে তো আইএসআইতে অনেকেই যায়, 3-4 বছর ডিউটি করে আবার অন্য রেজিমেন্টে চলে আসে, এটা অনেকেই আছে। ওটা তার মিলিটারির বাইরে না, কিন্তু এইটা তারা প্রচার করতো। তারপরে লাস্ট ছিল এটা বাজারে ছেড়ে দিয়েছিল তারা, যে ওই সংসদ ভবনের যেখানে জিয়া রহমানের সমাধি, সেটা তুলে ফেলে দিবে তারা, এরকম একটা চিন্তা ছিল। এখন এইটা পাবলিককে খাওয়ানোর জন্য তারা প্রায়ই বলতো যে ওখানে জিয়াউর রহমানের লাশ নাই। তো আমার মনে আছে যে মুক্তিযোদ্ধা মন্ত্রী ছিলেন যে মোজাম্মেল হক, একটা টক শোতে তিনি বলছিলেন যে ওইখানে কি জিয়াউর রহমানের লাশ আছে? থাকলে তার ছবি কোথায়, তার পোস্টমর্টেম রিপোর্ট কোথায়? এই লোকটা একেবারেই অশিক্ষিত। জিয়া মৃত্যুর পরে তার পোস্টমর্টেম হয়েছে চট্টগ্রাম সিএমএইচে, সে রিপোর্টও আছে, এবং আমার ওই খালেদা বই সেই রিপোর্টের স্ক্যান কপিটাও আছে। লাশ আছে কিনা এখানে? তা আমি উনাকে বললাম, ফোনে চাইলাম আমি আর কি, আমি যে একটা মন্তব্য করতে চাই। বললাম যে এই বনানীতে যে বেগম মুজিব এবং পরিবারের সদস্যদের কবর, কার পোস্টমর্টেম হয়েছে, কার ছবি আছে? মানে এই প্রশ্ন তুলে তো প্রশ্ন তোলা যায়। তো এগুলো হচ্ছে মানে একেবারে অযৌক্তিক, এবং মানে আমি বলবো মানে বাজে কথা আর কি, জাস্ট মানে বলতে হবে। এবং এটা বলে জিয়াউর রহমানের কবরটা এখান থেকে সরাই ফেলতে হবে, এটা নিয়ে নানান জায়গায় কথাবার্তাও তারা বলতো। পবিত্র সংসদ চত্বরে লুই কানের ডিজাইন করে উপেক্ষা করে এটা বানানো হয়েছে, এই সমস্ত কথাবার্তা। এবং আপনি জানেন যে 96 সালে উনি প্রথমবার প্রধানমন্ত্রী কী করেছিলেন, তার যে যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, তিনি তো আবার অনেক বেশি মানে কি বলবে, মোর ক্যাথলিক দ্যান পোপ। ওইখানে একটা 91-তে প্রধানমন্ত্রী হওয়ার পরে খালেদা জিয়া, উনি তো হাঁটা চলাতে সমস্যা, তো ওই ক্রিসেন্ট লেকটার উপরে একটা ভাসমান একটা সেতু ছিল, এটাকে সরায় দিল 96 সালে এসে শেখ হাসিনার সরকার। নিয়ে গেল কোথায়? শায়েস্তাগঞ্জের কাছে ওই যে খোয়াই নদীতে তখন বোধহয় কি একটা হয়েছিল, ব্রিজ ট্রিজ বোধহয় হয়ে গেছিলো, সেখানে আমি বললো যে এটা সাময়িক, ওইটা আর ফিরে আসে নাই। কিন্তু তো 2001 সালে খালেদা জিয়া আবার প্রধানমন্ত্রী এটা পাকা এমনভাবে করে দিল যে এটা আর ভাঙা সম্ভব না। ও চাইলে ভেঙে ফেলতে পারতো,
চেষ্টাও হয়তো করেছে। জিয়াউর রহমানের কবর যদি একবার সরায় ফেলতে পারতো তাহলে ওইটাও ভেঙে ফেলতো। তো এই যে কাজগুলো তারা করে, ব্যক্তি আক্রমণ, ব্যক্তি কুৎসা এবং ব্যক্তির নামে মিথ্যাচার, এগুলি করেছে। এবং তারপরে শেখ হাসিনা একটা কথা বলতেন প্রায়, যে আমি পাওয়ার চাই, অ্যাবসলিউট পাওয়ার, পাওয়ার নিয়ে আমি উন্নয়ন করব। তা আমার কথা হচ্ছে যে যে কোনো যারাই সরকারে যায়, এটা কিন্তু এক ধরনের চাকরি। আমরা ট্যাক্স পেয়াররা কিন্তু প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার বেতন ভাতা দেই, তাদের গাড়ির দাম আমরা দিই, তাদের গাড়ির ড্রাইভারের বেতন আমরা দিই, সবই তো জনগণের টাকা। অবশ্যই তারা একটা স্থাপনা করে নিজের নামে করে দেয়। এটাও কিন্তু শুরুটা হয়েছিল খালেদা জিয়াকে নিয়ে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ছাত্রদের জন্য বাস দিলেন, বাসে লেখা প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দান বা উপহার, এরকম কিছু একটা, তার নামে সেখানে হল হলো। শেখ হাসিনা এসে শুরু করলেন একেবারে প্রায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে বাপের নামে, নিজের নামে, ভাইদের নামে, কি বলে মায়ের নামে, নানার নামে, নানির নামে, কেউ বাদ নাই, চাচার নামে স্টেডিয়াম, কি বলে বিশ্ববিদ্যালয়, সড়ক, সবই তাদের নামে। ওই যে পটুয়াখালী থেকে কুয়াকাটা যেতে 3টা নদী পড়তো, 3টা ফেরি ছিল, তো এখানে 3টা সেতু হলো, শেখ কামাল সেতু, শেখ জামাল সেতু, শেখ রাসেল সেতু। শেখ রাসেলের নামে ক্যান্টনমেন্ট হলো। মানে চিন্তা করা যায় বাড়াবাড়ি কোন পর্যায়ে চলে গিয়েছিল। সবে কিন্তু পাবলিকের টাকায়। সবাই বলে উনি উন্নয়ন করেছেন, তো উন্নয়ন কি উনি নিজের পকেট থেকে টাকা দিয়ে করেছেন? উন্নয়ন করে তো তার দায়িত্ব। আর দীর্ঘদিন যে ক্ষমতায় থাকে ওই সময় তো উন্নয়ন হবে। আইয়ুব খান 10 বছর ছিল না এখানে ক্ষমতায়। আইয়ুব খানের আমলে ঢাকায় যে অবকাঠামো তৈরি হয়েছে বাংলাদেশে, এর আগে তো কখনো হয় নাই। আইয়ুব খানের বানানো শুরু হওয়া এই যে বিমানবন্দর এখন আমরা ব্যবহার করি, আইয়ুব খানের তৈরি হওয়া সংসদ ভবন এখন আমরা ব্যবহার করি, কমলাপুর স্টেশন, এরকম অনেক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, টিএসসি, সবই তো আইয়ুব খানের আমলে। তো এটা তো হবে, ক্ষমতায় থাকলে তো এটা করতে হবে। এরশাদ ছিলেন না 8 বছর, বাংলাদেশের যে সড়ক অবকাঠামো ওইখানে বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন এরশাদ। এরশাদকে নিজের টাকায় করেছেন, পাবলিকের টাকায়, অনেক সেতু টেতু অনেক কিছু করেছেন। তো দীর্ঘদিন ক্ষমতায় থাকলে এটা হয়। তো শেখ হাসিনা লাগাতার 15.5 বছর ক্ষমতায় ছিলেন, তো ওই সময় হবে না। সমস্যাটা হলো যেই কাজটা 10 টাকায় করা যায় সেটা উনি 25 টাকায় করেছেন। হাসিনার ভুলগুলো কি ছিল? হাসিনার সবচেয়ে বড় ভুল আমি বলবো যে অতিরিক্ত ক্ষমতা লিপ্সা, লোভ। অতিরিক্ত লোভ না হলে সারা দেশটাই তার। সবসময় বলেন উনি যে স্বজন হারানোর বেদনা, আমি আর কিছু চাই না। হ্যাঁ, 10 কাঠা জমির লোভ সামলাইতে পারলো না। চিন্তা করতে পারেন আপনি? তো এই যে কত বলে পারে অতিরিক্ত লোভ এবং প্রতিহিংসা। উনি প্রতিহিংসার রাজনীতিতে কি পরিমাণ, তার প্রতিহিংসার শিকার আমি বলবো যে 2 জন। কারণ এই 2 জনকে তিনি সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী মনে করেন। একজন হচ্ছেন খালেদা জিয়া, আরেকজন হচ্ছেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আর মোহাম্মদ ইউনূসকে আপনি যতই সমালোচনা করেন না করেন, উনি তো উনার বিরুদ্ধে তার যে ব্যক্তিগত আক্রোশ, ক্ষোভ, আর তার নিজের একটা ছিল নোবেল না পাওয়ার বেদনা। তিনি একবার ওই যে আমাদের সাংবাদিকদের মধ্যে তো অনেক চাটুকার আছেন, ওই যে যুগান্তরের সম্পাদক ছিলেন না গোলাম সরোয়ার, উনি একবার এক সংবাদ সম্মেলনে বললেন যে আপা আপনার তো নোবেল পাওয়াটা উচিত ছিল, এই টাইপের একটা কথা। তখন উনি বলে না না না, আমার এই লবি টবি করার ইচ্ছা নাই, আমি এটা চাই না। উনি তো লবিস্ট নিয়োগ করেছিলেন, অনেক টাকা খরচ করেছেন, আমি এদের নামগুলো বলতে চাই না, তাদের লবিস্ট কারা কারা ছিল, উনি পান নাই। 8 কোটি টাকা খরচ হয়েছে। হ্যাঁ, এবং উনি পাবেন কি করে? ওই কি নর্থ আয়ারল্যান্ডে একটা মানে শান্তি চুক্তি হলো বিদ্রোহীদের এবং সরকার কর্তৃপক্ষের মধ্যে, শান্তি ফিরে এলো এবং সেই আয়ারল্যান্ডের সেই বিদ্রোহী নেতা তিনি নোবেল পেলেন। উনি পার্বত্য চট্টগ্রামে, কিন্তু উনি পার্বত্য চট্টগ্রাম, কিন্তু পার্বত্য চট্টগ্রামে তো একটা চুক্তি হলো, সেই চুক্তি তো বাস্তবায়নের ধারে কাছেও তিনি গেলেন না। এবং ওদের মধ্যে বিভাজন তৈরি করলে নানান রকমের এগুলো করে। তো শেখ হাসিনার আমলে যে জিনিসটা আমি দেখেছি সবচেয়ে বেশি এই দেশের, আপনি একটা দৃশ্য কল্পনা করেন, আপনি ট্যাক্স দিচ্ছেন, আপনার ট্যাক্সের টাকায় পরিপুষ্ট একজন লোক আপনার উপরে গোয়েন্দাগিরি করতেছে, আপনার টেলিফোনে আড়ি পাততেছে, মেশিন নিয়ে আসছে আড়ি পাতার জন্য। মানে
কি অবস্থায় গেছে। এই দেশটা তো গোয়েন্দারা চালাতো শেষ পর্যন্ত। এবং শেখ হাসিনা ছাত্রলীগের কমিটিতে কারা যাবে, বিসিএসে কারা যাবে, সব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হইতো, মেধার ভিত্তিতে না। তো এই অতিরিক্ত গোয়েন্দা নির্ভরতা, তার শেষ দিকে তার আর কোনো সংগঠন ছিল না। তিনি এবং তার গোয়েন্দা এরাই দেশ চালিয়েছে এতদিন। শেষ কথা, প্রায় শেষ, 1 মিনিট আছে হাতে। তো অনেক কথাই হইতে পারতো, ঘন্টার পর ঘন্টা আলোচনা হতে পারতো, কিন্তু শেষ কথাটা কি হলো? তাহলে শেখ হাসিনার যে পরিণতি, এই পরিণতি কি বাংলাদেশের রাজনীতির জন্য কোনো টার্নিং পয়েন্ট? এইটা আমি বলি যে এখানে একটা আশা আছে, একটা আশঙ্কাও আছে। আশাটা হচ্ছে এই যে এই দেশের মানুষ জুলাই অভ্যুত্থানের সময় যেভাবে প্রতিবাদী হয়েছিলেন, মনে হয়েছিল যে আমরা আর কখনোই 5ই আগস্টের আগের অবস্থায় ফিরে যাব না। এই 15 মাস পরে কিন্তু আমাদের আশাভঙ্গ হচ্ছে। এখন একটা সম্ভাবনা, ক্ষীণ সম্ভাবনা উকি দিচ্ছে, শেখ হাসিনা কি আবার কামব্যাক করতে পারবেন রাজনীতিতে, আবার সরকারের নিয়ন্ত্রণ নিতে পারবেন। এটাও একটা আশঙ্কার ব্যাপার, কিন্তু সম্ভাবনা আছে। এইটা নির্ভর করছে এখন যারা আছেন এবং ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তাদের কর্মকাণ্ডের উপরে। তারা যদি এমন কিছু কাজ করেন যাতে মানুষ মনে করে যে আরে আগেই তো ভালো ছিলাম, তাইলে এটা সম্ভব। মহিউদ্দিন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আলোচনায় অংশ নেওয়ার জন্য। আপনার বিশ্লেষণ আমরা আমাদের কাছে অনেক বিমোহিত হলাম আমরা, কিন্তু দুর্ভাগ্যর সময় আমার সহকর্মী বারবার আমাকে সতর্ক করছেন যে আসলে সময় নেই। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় চাইছি।